অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্ররা তোমরা ভালো আছো তো? যে পরিস্থিতিই হোক আমাদের ভালো থাকতে হবে, সেটি বাস্তবতা। এই করোনার সাথে যুদ্ধ করে আমাদের বাঁচতে হবে, তো সুতরাং সংগ্রাম করে আমরা বাঁচব, সেই প্রত্যাশা। তোমাদেরকে যে বিষয় নিয়ে কথা বলি সেই বিষয়টি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। আমরা সর্বশেষ যে ক্লাসটি নিয়েছি, গত যে ক্লাসটি নিয়েছি সেই ক্লাসটি ছিল বাংলা সাহিত্যের উপন্যাসের ক্রমবিকাশ। আমরা মোটামুটি বাংলা সাহিত্য উপন্যাসের ক্রমবিকাশের উপরে মোটামুটি বলা যায় 3টি ক্লাস নিয়েছি। আজকে চতুর্থ ক্লাস, এবং চাচ্ছি আজকেই আমরা উপন্যাসের ক্রমবিকাশ শেষ করতে, কারণ আমাদের পাঠ এখনো অনেকটা বাকি রয়ে গেছে। উপন্যাসের ক্রমবিকাশ নিয়ে আমরা সেই পেরিচাঁদ মিত্র থেকে শুরু করেছি, কিংবা তার পূর্ববর্তী হ্যানা ক্যাথারিন মোলায়েন্স থেকে শুরু করে শরৎচন্দ্র পর্যন্ত, বঙ্কিম পেরিচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, মাঝে আরও দু একজন আছেন, রমেশচন্দ্র দত্ত। এই বিভিন্ন জন এর যে সৃষ্টি, অর্থাৎ তাদের যে উপন্যাসগুলো, আমরা খুব সীমিত পরিসরে তাদেরকে নিয়ে কিছুটা কথাবার্তা বলেছি, অর্থাৎ সামান্য কিছু তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। যেহেতু আমরা যে কোর্সটি পড়ছি সেই কোর্সটি হচ্ছে ইতিহাসের ধারা, যে ক্রমবিবর্তনের একটি চিত্র আমাদের সামনে থাকবে, সেটি স্বাভাবিক। যাজ্ঞে সে কথা, আমরা পাঠ্য বিষয়ে ফিরে আসি। তাহলে শরৎচন্দ্র পর্যন্ত সমাজের যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলোকে সেই উপন্যাসিকরা অর্থাৎ লেখকরা কেমনে পাঠকের সামনে তুলে ধরেছেন, গত ক্লাসে যে আমি সেই কথাগুলো তোমাদেরকে বলেছি। যে বঙ্কিমচন্দ্রের হাতে যে সমস্যার সূচনা হয়েছিল, অর্থাৎ যে সমস্যাটাকে প্রথম বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্য উপস্থাপন করেছিলেন, সেই বিধবা সংকট, সাথে দাম্পত্য জীবনের যে সংকট, সেই সংকটগুলো সমাজ পরিবর্তনের সাথে সাথে রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে, কিংবা তার ঘরে বাইরে, কিংবা তার যে পূর্ববর্তী চোখের বালি উপন্যাসে, কিংবা তার পরবর্তী সময়ে শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাসে, কিংবা গৃহদাহ উপন্যাসে কেমনে সমাজের বিবর্তনের সাথে সাথে এই সংকটগুলো কিন্তু পরিবর্তিত হয়েছে। যেহেতু উপন্যাস হচ্ছে একটা সমাজ কেন্দ্রিক লেখা, সমাজ কেন্দ্রিক ছাড়াও হতে পারে, ঐতিহাসিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, কিংবা পৌরাণিক হতে পারে, কত কিছু হতে পারে, কিন্তু উপন্যাসের একটি বড় অংশই কিন্তু সমাজকে নিয়ে লেখা। তোমরা খেয়াল করে দেখো, বাংলা সাহিত্যে আজ পর্যন্ত যত উপন্যাস তৈরি হয়েছে তার বেশিরভাগই হচ্ছে সমাজ জীবনকে কেন্দ্র করে। তো সমাজের পরিবর্তন সাথে সাথে যে উপন্যাসিকদের চিন্তা চেতনার পরিবর্তন, কারণ উপন্যাসিকরা তো সমাজেরই মানুষ। তারা তাদের আশপাশের যে সমাজ, তাদের পরিবেশ প্রতিবেশ, অর্থাৎ সেই সময়ে তারা যে সমাজকে প্রত্যক্ষ করেন, সেই সমাজের চিত্রই কিন্তু পাঠকের সামনে তারা তুলে ধরেন। তাহলে এই পরিবর্তনগুলো যে আমাদের জন্য খুবই স্বাভাবিক। আজকে আমরা কথা বলবো মূলত কিছু কিছু যে উপন্যাসিকের পরিচয় তোমাদের সামনে তুলে ধরব। বিস্তৃত কথা বলাও সম্ভব না, কারণ উপন্যাসের ক্রমবিবর্তন নিয়ে যে আমরা বোধহয় 4-5টি ক্লাস হয়ে গেছে, যেই পর্যায়ে আজকে এসে আমাদের শেষ করতেই হবে। যে শরৎচন্দ্রের পরবর্তী যুগে এসে সেই সময়টার কথা একটু বলি। তোমরা যেহেতু বাংলা সাহিত্যের ছাত্র, তোমরা জানো যে রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই শেষ দিকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে সাহিত্যের নতুন ধারা, নতুন চেতনা বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করতে শুরু করলো, বিশেষ করে বুদ্ধদেব বসুর নেতৃত্বে। এবং বুদ্ধদেব বসুর পূর্বেই কাজী নজরুল ইসলাম, কাজী নজরুলেরও কিন্তু 3টি উপন্যাস আছে, মৃত্যু ক্ষুধা, বাঁধনহারা, কুহেলিকা সম্ভবত। তো যাকে মৃত্যু ক্ষুধা, বাঁধনহারা, হ্যাঁ,
যে তাহলে সেই যে উপন্যাসগুলো, সেই উপন্যাসগুলোর পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করি যে এই যে ৩০-৭০ যুগের কবি নামক একটি শব্দগুচ্ছ আছে বাংলা সাহিত্যে। ৩০-৭০ যুগের কবি, তো এই ৩০-৭০ যুগের কবি কারা ছিলেন সেটি তোমরা জানো, যে বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী। এই কবিগুলো, এই কবিদেরকে বলা হতো ৩০-৭০ যুগের কবি। যে তারা রবীন্দ্র বলয় থেকে বাংলা সাহিত্যকে ভেঙে, বাংলা সাহিত্যকে বের করে নতুন একটি সাহিত্য যুগ, অর্থাৎ নতুন চেতনার প্রেক্ষিতে তারা নতুন একটি যুগকে তৈরি করতে চেয়েছিল, এবং তারা পেরেছেন, সার্থকভাবেই তা পেরেছেন। যে তাদের প্রভাবে কিন্তু সেই সময়কার গদ্যও প্রভাবিত হতে শুরু করেছে, এবং কেউ কেউ মনে করেন যে তাদের ব্যঙ্গ বিদ্রুপের শিকার হয়ে রবীন্দ্রনাথ তার যে শেষ দিককার যে উপন্যাসগুলো, বিশেষ করে তার শেষের কবিতা, যদি তোমরা পড়ে থাকো, অমিত, লাবণ্য কিংবা কেটি মিত্তির, এই যে চরিত্রগুলো, যেই চরিত্রগুলো রবীন্দ্রনাথ তৈরি করেছেন, কিন্তু এই তার শেষ সময়কার দিকে যে সমস্ত কবি কিংবা সাহিত্যিকেরা রবীন্দ্রনাথের সাহিত্য থেকে বাংলা সাহিত্যকে বের করে নিয়ে নতুন সাহিত্য ধারা তৈরি করার চেষ্টা করেছিলেন, তাদেরকে জবাব দেওয়ার জন্য। যাকে তাহলে এই ৩০-৭০ যুগের কবি যে চেতনা, সেই চেতনা দ্বারা কিন্তু সেই সময়কার গদ্যটাও প্রভাবিত ছিল। যে পূর্ববর্তী যে চেতনাগুলো, বিশেষ করে শরৎচন্দ্র পর্যন্ত যে বাংলা যে উপন্যাসের যে ধারা, সেই চেতনাকে ভেঙে তারা আরও বেশি করে সমাজের দিকে নিজেদের মনোনিবেশ করার চেষ্টা করলেন। অর্থাৎ তারা চাইলেন আরও বেশি সমাজ কেন্দ্রিক হতে। সেই সময়কার কয়েকটি পত্রিকার কথা উল্লেখ করতে হবে, যে কল্লোল পত্রিকা, পরিচয় পত্রিকা, কবিতা পত্রিকা, এই জাতীয় যে পত্রিকাগুলো বিশেষ করে 1920 সালের পর থেকে 1940 পর্যন্ত এই সময়টার কিন্তু নেতৃত্ব দান করেছিল যে এই সমস্ত পত্রিকাগুলো। এবং এই ৩০-৭০ যুগের যে কবি সম্প্রদায়, সেই কবি সম্প্রদায়ের নেতৃত্ব দান করেছিলেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু তিনি একাধারে কবি, সাংবাদিক, গদ্য লেখক, এবং তার প্রচুর উপন্যাসও রয়েছে, যথেষ্ট উপন্যাস রয়েছে। তো তিনি কবি হিসাবে যতটুকু পরিচিত, উপন্যাসিক হিসাবেও তার চেয়ে কম পরিচিত নন। তো শরৎচন্দ্রের পরবর্তী সময়ে এসে যে আমরা লক্ষ্য করলাম যে মানুষের চিন্তা চেতনা যেমন পাল্টেছে, কবিতার দিক থেকে কবিতার কল্পনা, চিন্তা চেতনা সম্পূর্ণ পাল্টে গেছে ৩০-৭০ যুগের ৫ কবির হাতে এসে। তারা রবীন্দ্রনাথের রোমান্টিক যুগকে বাদ দিয়ে তারা হতে চাইলেন অ্যান্টি রোমান্টিক, অর্থাৎ তারা সমাজকে, মানুষকে কেটে টুকরো টুকরো করে পাঠকের সামনে উপস্থাপন করতে চাইলেন। তেমনি সেই সময়কার গদ্য লেখকরাও কিন্তু এই সমাজের যে ব্যাপক পরিবর্তন, সেই পরিবর্তনকে তারা পাঠকের সামনে একদম প্রত্যক্ষভাবে তুলে ধরার চেষ্টা করলেন। তাহলে এই যে পরিবর্তন, যেহেতু উপন্যাসের একটি বড় অংশই হচ্ছে সমাজ, তো সমাজের পরিবর্তনের সাথে সাথে উপন্যাসিকদের চিন্তা চেতনা পাল্টাবে, সেটি তো খুবই স্বাভাবিক। তুমি যদি বঙ্কিম তার প্রথম উপন্যাস লিখেছিলেন 1865 সালে, দুর্গেশ নন্দিনী, কিংবা তার পরবর্তী ধাপের যে কৃষ্ণকুমারী, কপালকুণ্ডল, কৃষ্ণকান্তের উইল, কপালকুণ্ডলা, সেই সমস্ত যে উপন্যাসের যে কল্পনা, সেই সমস্ত উপন্যাসের যে সমাজ জীবন, সেইগুলোর সাথে যদি তুমি বর্তমান সময়কার একজন উপন্যাসিকের উপন্যাসের সমাজের কথা দেখো, তাহলে নিশ্চয়ই মিল খুঁজে পাওয়া যাবে। কারণ সেই 150 বছর আগের যে সমাজ ব্যবস্থা, যেমন কি রবীন্দ্রনাথ তার পরবর্তী, যেমন কি তারও পরবর্তী যে শরৎচন্দ্র, যিনি অনেকটাই এই 20 শতকের, তো সেই শরৎচন্দ্রের যে
উপন্যাস, তার যে কাহিনী বিন্যাস, তার যে চরিত্র চিত্রণ, সব কিছুকে মিলিয়ে যে তার যে সমাজ ভাবনা কিংবা যে সমাজকে তিনি উপন্যাসের মাধ্যমে পাঠকের সামনে হাজির করেছেন, সেই সমাজের সাথে যে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার কি মিল খুঁজে পাওয়া যাবে? একেবারেই যাবে। অর্থাৎ পরিবর্তনের সাথে সাথে সব কিছুই পরিবর্তিত হয়ে যায়। সমাজ জীবন পরিবর্তিত হয়, ভাষা পরিবর্তিত হয়। আর ভাষা সম্পর্কে তোমরা জানো যে ভাষার একটি স্বভাবসুলভ বৈশিষ্ট্যই হচ্ছে যে ভাষা পরিবর্তিত হয়ে যায়, ভাষা এক জায়গায় স্থির থাকে না। সমাজ যেমন পরিবর্তিত হয়, ভাষাও পরিবর্তিত হয়। তো সমাজের পরিবর্তনের সাথে সাথে উপন্যাসের কাহিনী পাল্টায়, চিত্র পাল্টায়, চরিত্র পাল্টায়, সাথে সাথে ভাষাও পাল্টে যায়। এগুলো হচ্ছে বিবর্তনের অংশ। তো বাংলা উপন্যাস সেইভাবেই বিবর্তিত হয়েছে। যুগের পর যুগ সেই বিবর্তনের মধ্য দিয়ে আমরা সাম্প্রতিক কালে এসে উন্নীত হয়েছি। তো এই শরৎচন্দ্রের পরবর্তী ধারা হিসাবে, পরবর্তী উপন্যাসিক হিসাবে আমরা যাদেরকে পাচ্ছি তাদের সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি তোমাদের সামনে। যে বুদ্ধদেব বসুর কথা পূর্বেই বললাম, যে 73 যুগের 5 কবি জন একটা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন এই বুদ্ধদেব বসু, যিনি যার রচনা এত বিশাল যে রবীন্দ্রনাথ ছাড়া এত বিশাল রচনা যার কারো পাওয়া যায় না। যে বুদ্ধদেব বসু 156টি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। তার মাঝে আছে কাব্য, কাব্যনাট্য, প্রবন্ধ গ্রন্থ, ছোট গল্পের গ্রন্থ আছে, উপন্যাস আছে বেশ কয়েকটি। সেই বুদ্ধদেব বসু ছিলেন একজন বলা যায় বহুমাত্রিক লেখক। তো সেই বুদ্ধদেব বসু বাংলা যে উপন্যাসে তিনি বেশ কতগুলো যে উপন্যাস লিখেছেন, তার মাঝে বিশেষভাবে যে উল্লেখযোগ্য হচ্ছে তার তিথিডোর, নির্জন স্বাক্ষর, শেষ পাণ্ডুলিপি, অকর্মণ্য, যেদিন ফুটল কমল ইত্যাদি। তো আমরা পূর্বেই বলছিলাম যে সমাজের পরিবর্তনের সাথে সাথে সব কিছু পাল্টে যায়। তো বুদ্ধদেব বসুরা বললাম এই জন্য যে 73 যুগের কবিকুল যারা বাংলা সাহিত্যকে রোমান্টিকতার বলয় থেকে বের করে নিজেরা এন্টি রোমান্টিক হতে চাইলেন, যে আরও বেশি জীবন ঘনিষ্ঠ হতে চাইলেন, সেই সমস্ত লেখকেরা আরও বেশি জীবন ঘনিষ্ঠ হয়ে বাংলা উপন্যাসকে নতুনের দিকে আরও প্রবাহিত করলেন। তাদেরই একজন হচ্ছেন বুদ্ধদেব বসু। এবং সেই সময়কার বুদ্ধদেব বসু, যে আমরা পূর্বেই বলেছি, যিনি 73 যুগের যে পঞ্চপাণ্ডব কিংবা পঞ্চকবি, সেই পঞ্চপাণ্ডবের একজন পাণ্ডব হচ্ছেন এই বুদ্ধদেব বসু, যিনি একাধারে কবি এবং একাধারে একজন বড় গদ্য রচয়িতা। সেই বুদ্ধদেব বসুর সময়কালেই আমরা যে আরও 2-3 জন বিখ্যাত উপন্যাসিক বাংলা সাহিত্যে পেয়েছি, যেমন ধরা যাক মানিক বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ মুখোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়, যে দুজন নিশ্চয়ই তোমাদের পাঠ্য আছে, সেকেন্ড ইয়ারে না থাকলেও থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পাঠ্য থাকবে। বাংলা উপন্যাসের ক্রমবিকাশের অংশ হিসাবে যে আমরা তাদের নাম উচ্চারণ করছি, যে দুজনেই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ লেখক বাংলা সাহিত্যে। তারা কিন্তু কবি নন, গদ্য লেখক। বিশেষ করে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস তোমরা নিশ্চয়ই পড়েছ, বিশেষ করে পদ্মা নদীর মাঝি তো অবশ্যই পড়েছ। সেখানে তোমরা খেয়াল করেছ যে কি নিখুঁত জেলে জীবনের কি নিখুঁত চিত্র মানিক বন্দ্যোপাধ্যায় রূপায়িত করলেন তার উপন্যাস পদ্মা নদীর মাঝি। তো মানিক বন্দ্যোপাধ্যায় মূলত ছিলেন একজন মার্ক্সবাদী লেখক, অর্থাৎ মার্ক্সীয় যে তত্ত্ব, সাম্যবাদের তত্ত্ব কিংবা সম্পদের সুষম বন্টনের যে তত্ত্ব, কার্ল মার্ক্স তার বিখ্যাত গ্রন্থ ডাস ক্যাপিটাল, যে গ্রন্থটির প্রেক্ষিতে পরবর্তীকালে রাশিয়ায় রুশ বিপ্লব সংগঠিত হয় এবং রাশিয়ায় সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়। তো সেই
দাস ক্যাপিটাল দ্বারা যারা প্রভাবিত ছিলেন তাদেরকে বলা হতো মার্ক্সবাদী। অর্থাৎ কার্ল মার্ক্স যে থিওরি, যে সমাজতন্ত্রের ধারণা কার্ল মার্ক্স সমাজে প্রচার করেছিলেন, সেই মতবাদে যারা বিশ্বাসী ছিলেন তারাই হচ্ছেন মূলত মার্ক্সবাদী। তো মানিক বন্দ্যোপাধ্যায় মূলত কিন্তু একজন মার্ক্সবাদী মানুষ, মার্ক্সবাদী লেখক। অর্থাৎ মার্ক্সীয় যে চেতনা, সেই চেতনার প্রতি তার কিন্তু পুরোপুরি আস্থা ছিল। তোমরা পদ্মা নদীর মাঝিতে যদি পড়ে থাকো তাহলে খেয়াল করে দেখো যে সমাজের যে শোষণ, সেই শোষণের কিন্তু একটা চিত্র এই পদ্মা নদীর মাঝিতে আছে। কুবেররা, অর্থাৎ যারা একেবারে নিম্ন শ্রেণী বলতে আমি এই বোঝাতে চাচ্ছি যে সম্পদের দিক থেকে যারা একেবারেই কম সম্পদের মালিক। সমাজকে তো বিভিন্নভাবে শ্রেণীকরণ করা যায়, যার একটি পর্যায় হচ্ছে যে সম্পদের ভিত্তিতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, সেই মধ্যবিত্তের মাঝেও যে আরো কয়েকটি শ্রেণীকরণ করা যায়, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আবার নিম্নবিত্ত। তাহলে এই যে শ্রেণীকরণ, সম্পদের যে কার কতটুকু সম্পদ আছে, সেই সম্পদের ভিত্তিতে যদি আমরা সমাজকে শ্রেণীভুক্ত করি তাহলে এই কুবেররা হচ্ছে খুব নিম্ন শ্রেণীভুক্ত, কারণ তাদের সম্পদ নাই বললেই চলে। যারা রোজ এনে রোজ খায়, সারা রাত পদ্মায় মাছ ধরে, সকালবেলা সেই মাছগুলো বিক্রি করে, তারপর তাদের ঘরের চুলাটা জ্বলে ওঠে। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতার যে মানুষগুলো, অর্থাৎ একদম গ্রাসরুট লেভেলের যে মানুষগুলো, সেই মানুষগুলো কেমনে পর্যায়ক্রমিকভাবে শোষিত হচ্ছে। তুমি যদি তোমার আশপাশের যে সমাজ, সেই সমাজকেও তুমি যদি দেখো তাহলে সেই চিত্রটা কিন্তু তুমি বুঝতে পারবে যে কেমনে মানুষ শোষিত হয়, এবং শোষণের বিভিন্ন রকমের পর্যায় রয়েছে। এই শোষণটা হচ্ছে পর্যায়ক্রমিক, একজন দ্বারা আরেকজন শোষিত হচ্ছে। আবার এই যে একজন আরেকজনকে শোষণ করছে, সেই আবার তার চেয়ে বড় যার কেউ দ্বারা শোষিত হচ্ছে। তো এই যে শোষণের চিত্রগুলো, এই চিত্রগুলো কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর করে তার যে উপন্যাসে, বিশেষ করে তার পদ্মা নদীর মাঝি, যে কুবের গণেশরা কেমনে শোষিত হচ্ছে ধনঞ্জয়দের দ্বারা, ধনঞ্জয়রা কেমনে শোষিত হয় অন্য শ্রেণী দ্বারা, পাশেই জমিদার ফ্যামিলির। আর সর্বোচ্চ শোষক শক্তি হচ্ছে হোসেন মেয়ে, যে পুঁজিবাদী সমাজের প্রতীক, যে প্রভূত সম্পদের মালিক হয়েছে অবৈধ ব্যবসার মাধ্যমে, চোরা কারবারের মাধ্যমে। যে তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে যে আমরা কথা বলছিলাম, যে শরৎ পরবর্তী যুগে যে আমরা লক্ষ্য করি মানিক বন্দ্যোপাধ্যায় যে বড় মাপের উপন্যাসী। তার কয়েকটি যে উপন্যাসের নাম যে আমরা বলছি, যে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, জননী, দিবারাত্রির কাব্য, সহজ আরো অনেক উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায় খুব জনপ্রিয় লেখক। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি মজার ব্যাপার হচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসগুলো আকৃতিতে খুব বড় না। তোমরা সম্প্রতি সুনীল গঙ্গোপাধ্যায় কিংবা সমরেশ মজুমদারের যে উপন্যাসগুলো দেখবা, আকৃতি বিশাল। মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসের যে আকৃতি তত বড় নয়, কিন্তু তিনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো খুব ব্যঞ্জনাধর্মী, এবং যে কথাগুলো খুব খুব কম কথার মাঝে উপন্যাস শেষ করেন, কিন্তু এই বলা কথার মাঝে অনেক না বলা কথা থেকে যায় যেগুলো বিশ্লেষণযোগ্য। তো এই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তারপর বিভূতিভূষণ মুখোপাধ্যায়, যার জন্ম হয়েছিল 1894 আর মৃত্যু 1950। বিভূতিভূষণ বিশেষ করে তার যে পথের পাঁচালী, তার পথের পাঁচালী তোমরা উপন্যাস পড়েছ বোধহয়, অপু, দুর্গা। উপন্যাস না পড়লেও হয়তো বা ছবিটা দেখেও থাকতে পারো। যে তাহলে এই যে জীবনমুখী লেখক, যারা কিন্তু দুজনেই খুব জীবনমুখী লেখক, তারা তাদের আশপাশের যে জীবন, সেই জীবনকে সম্পূর্ণ শৈল্পিকভাবে ফুটিয়ে তুলেছে তাদের এই উপন্যাস।
তার যদি পথের পাঁচালী দেখো, কিংবা আরণ্যক, কিংবা ইছামতি, কিংবা অশনি সংকেত, এই জাতীয় উপন্যাসগুলো বেশিরভাগই কিন্তু একদম সমাজকে কেন্দ্র করে। যে সমাজ রবীন্দ্রনাথ কিংবা শরতের সময় থেকে পরিবর্তিত হয়ে গেছে, সেই সমাজের চিত্রকেই তারা ধারণ করছেন তাদের এই উপন্যাস। তো সেই সময়কার যে আরেকজন লেখক হচ্ছেন উপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো তারাশঙ্করের জন্ম হচ্ছে 1898 আর মৃত্যু 1972। যদিও তিনি আমাদের পাঠ্য যে কোর্স, সেই কোর্সের অর্থাৎ আমরা যে সময় পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাসটা পড়ছি আধুনিক যুগের, তা হচ্ছে ভারত পাকিস্তান বিভাজন, অর্থাৎ 1947 সাল পর্যন্ত। যদিও তারাশঙ্কর তারপরেও 1972 সাল পর্যন্ত জীবিত ছিলেন, তারপরেও এই 47-এর পূর্ববর্তী সময়েও তিনি বেশ কতগুলো উপন্যাস রচনা করেছেন, যে আমরা সেগুলো যে আলাদাভাবে যাচ্ছি না, শুধু তারাশঙ্কর সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা দিয়ে আজকে শেষ করছি। বিশেষ করে তার কয়েকটি উপন্যাস খুবই জননন্দিত। তারাশঙ্কর কিন্তু প্রচুর উপন্যাস লিখেছেন, হ্যাঁ 50-এর অর্ধশতর বেশি তো হবেই। ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম, কালিন্দী, চাপাডাঙ্গার বউ সহ আরও অনেক উপন্যাস তার খুবই নামকরা উপন্যাস, এবং তারাশঙ্করও খুব পাঠক নন্দিত উপন্যাস। হয়তোবা শরৎচন্দ্রের মতো যতটা নয়, কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একেবারে গ্রামীণ জীবনের চিত্রগুলো তুলে ধরেছে খুব বিশ্লেষণধর্মী দৃষ্টিকোণ থেকে। গ্রামীণ জীবনকে তিনি ফুটিয়ে তুলেছেন। তো সেই সময়কার যে উপন্যাসিক হচ্ছেন অবচিন্ত কুমার সেনগুপ্ত, যার জন্ম 1903, মৃত্যু 1971। অন্নদাশঙ্কর, যার বিখ্যাত উপন্যাসগুলোর মাঝে আছে বেদে, অর্ণনাভ, আসমুদ্র, কাক, জ্যোৎস্না। তারপর অন্নদাশঙ্কর যদিও 2002 সালে তার মৃত্যু হয়েছে, বেশ দীর্ঘ জীবন লাভ করেছিলেন তিনি, যার জন্ম হয়েছিল 1904 সালে। এবং 47-এর পূর্বেই, অর্থাৎ 1947-এর পূর্বেই তার বেশ কিছু উপন্যাস রচিত হয়ে গেছে। অসমাপিকা, আগুন নিয়ে খেলা, পুতুল নিয়ে খেলা, সত্যাসত্য ইত্যাদি উপন্যাস। তো আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বলেছি, বিভূতিভূষণ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কথা বলেছি, তারাশঙ্কর নিয়েও যে একটু কথা বলেছি। যে আসলে বাংলা সাহিত্যে কিন্তু প্রচুর উপন্যাসিকের জন্ম হয়েছে। সবাইকে নিয়ে যে আমরা বিস্তৃত আলোচনা করলে যে আমাদের আরও বহু ক্লাস দরকার হবে। যে তাহলে তাছাড়াও কিন্তু বাংলা সাহিত্যে যে আরও বেশ বড় বড় উপন্যাসিক, যেমন প্রবোধ সান্যাল, বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়, যা ছদ্মনাম বনফুল দিয়ে তিনি লিখতেন, শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রমথনাথ বিশি, বিমল মিত্র, তারা কিন্তু বেশ নামকরা উপন্যাসিক। তো আমি রবীন্দ্র সমসাময়িক যুগে যার একজন উপন্যাসিকের নাম না বললেই নয়, যিনি হচ্ছেন মীর মোশাররফ হোসেন। তো মীর মোশাররফ হোসেন সম্পর্কে যে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলছি, যে মীর মোশাররফ হোসেনের বিখ্যাত যে উপন্যাস, তার যে বিষাদ সিন্ধু, যেটিকে বলা হয় গদ্য মহাকাব্য, কেউ কেউ মনে করে, যদিও সেটি যে উপন্যাস হিসেবেই চিহ্নিত। তারপরে উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, তার সেই যে উপন্যাসগুলো, হ্যাঁ, যে বাংলার প্রথম মুসলিম উপন্যাসিক হিসাবে, মুসলিম স্বীকৃত উপন্যাসিক হিসাবে মীর মোশাররফ হোসেনের নামটা কিন্তু স্মরণযোগ্য। সেই জন্যই এই উপন্যাসিক ক্রমবিকাশের শেষ দিকে এসে আমরা মীর মোশাররফ হোসেনের কথা উল্লেখ করছি। আর কিছু কিছু মহিলা উপন্যাসিক সেই সময়ে কিছু খ্যাতি অর্জন করেছিলেন, অর্থাৎ তারা কিছু উপন্যাস লিখেছিলেন, তাদের নাম স্মরণ করছি। স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ছিলেন।
অনুরূপা দেবী, নিরুপমা দেবী, সীতা দেবী, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা, দুই কয়জন মহিলা ঔপন্যাসিক যারা বাংলা উপন্যাস রচনা করেছেন। তো আমি উপন্যাসের ক্রমবিকাশ আমরা বলা যায় যে 5টি ক্লাস ধরে বাংলা উপন্যাসের যে ক্রমবিকাশ, সেই ক্রমবিকাশ খুব সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করছি তোমাদের সামনে। তো আমরা শুরু করেছিলাম সেই হ্যানা ক্যাথারিন মোলায়েন্স, যিনি একটি গ্রন্থ লিখেছিলেন ফুলমণি ও করুণার বিবরণ। তারপর সেই সময়ের কলকাতা কেন্দ্রিক কিছু চিত্র, যে চিত্রগুলো যে উপন্যাসের কিছুটা কাঠামো লক্ষ্য করা যায়, সেই গ্রন্থগুলো হচ্ছে কলিকাতা কমলালয়, নববাবু বিলাস, নববিবি বিলাস ইত্যাদি। তারপর পেরিচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, তারপর শরৎচন্দ্র, তারপর মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই প্রমুখ ব্যক্তি যারা বাংলা সাহিত্যে উপন্যাস রচনার মধ্য দিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন, তাদের সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রত্যাশা রাখছি।